দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আমলারা পরবর্তী সরকারের অপেক্ষায় যে কোনো সময়ে নেমে যেতে পারি বলে জানালেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে নির্বাচনী সংলাপ শুরু করলো ইসি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনের পরিবেশ এই শিরোনামে আজ কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে অতিথি রয়েছেন। আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন নূর খালিটন, মানবাধিকার কর্মী, এবং যুক্ত হবেন ডক্টর তোফায়েল আহমেদ, নির্বাচন বিশেষজ্ঞ। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমি যারা নূর খালিটন আপনার কাছে আসি। আপনি একজন মানবাধিকার কর্মীও। পার্বত্য চট্টগ্রাম ইস্যুটি আমরা গত দুদিন ধরে লক্ষ্য করছি যে সেখানে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি অনেক বড় আকার ধারণ করলো। সেখানে 144 ধারা পর্যন্ত জারি করতে হলো। আমরা এর আগেও লক্ষ্য করেছি, আজকে খাগড়াছড়ির ঘটনা ঘটছে, এর আগেও আমরা লক্ষ্য করেছি যে ছোট তুচ্ছ ঘটনা থেকে সেটি বড় আকার রূপ নেয়। আসলে এটির কারণ কি, এই অশান্তির কারণ কি? দেখেন, সারা দেশেরই তো একটা ব্যাপার আছে যে আমরা অসহিষ্ণু হয়ে যাচ্ছি। এক ধরনের অস্থিরতা আমাদের ভিতর কাজ করছে। সেখানে পার্বত্য চট্টগ্রামের সহিষ্ণুতা বলি আর অস্থিরতা বলি, সেটা দীর্ঘদিন ধরে বিরাজ করছে এবং সেখানে এক ধরনের শাসন ব্যবস্থা জারি রয়েছে যেখানে আসলে মানুষের অনেক ক্ষেত্রেই মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে। একটি ঘটনা ঘটলে সেই এলাকার সেই সম্প্রদায় বা এলাকার উপর যে ধরনের নির্যাতন নিপীড়নের কথা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি, সেটা খুবই দুঃখজনক। একটা দেশে, একটা স্বাধীন দেশে একাধিক ব্যবস্থা, এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং সেখানে তো দীর্ঘদিন সামরিক বাহিনীর উপস্থিতি আছে এবং সামরিক বাহিনী যখন দীর্ঘদিন একটা জায়গায় অবস্থান করে, স্বাভাবিকভাবে সেখানে কিন্তু সাধারণ মানুষের চলাফেরা বলেন, স্বাধীনভাবে কথা বলেন বা তার অধিকার নিয়ে কাজকর্ম করার কথা বলেন, সেটা সংকুচিত হয়ে যায়। এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে এসছি এবং সেই কল্পনা চাকমা থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক ঘটনা ঘটেছে। এই সাম্প্রতিক সময়ে বমদের ওখানে যে ঘটনাটি ঘটেছে, ওদের একটা বিদ্রোহী গোষ্ঠীর নেতা বা কর্মীদের গ্রেপ্তার করার ক্ষেত্রে দেখা গেছে যে সাধারণ বম পরিবারদেরকেও তারা ওখান থেকে উচ্ছেদ করেছে, অথবা তারা সরে গেছে, অথবা তাদেরকে আটক করা হয়েছে। আপনারা দেখবেন যে সাম্প্রতিককালে বেশ কিছু বম সম্প্রদায়ের লোক, বাচ্চা সহ যাদেরকে আটক করা হয়েছিল, সাম্প্রতিককালে সম্ভবত তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। সম্ভবত বললাম, আমি নির্দিষ্ট জানি না। একটা বিষয় হচ্ছে রাজনৈতিক বিষয়টাকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা উচিত। আমি মনে করি পাহাড়ের যে অশান্তি, পাহাড়ের যে সমস্যা, সেটাকে সব সরকারি অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি সমাধানের পথটা সামরিকভাবে খুঁজেছেন। সামরিক অভিযান বলেন, সামরিক বাহিনীর কর্তৃত্বে সমাধানের পথ খুঁজেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এখনো আমরা সেই একই পথে পা বাড়াচ্ছি। কিন্তু সেখানে যে সশস্ত্র গোষ্ঠী, সেটির উপস্থিতি তো রয়েছে। একটা হচ্ছে যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে এবং সেই সশস্ত্র গোষ্ঠী তাদের ভাষায় তাদের আত্মনিয়ন্ত্রণাধিকার বলেন বা তাদের অধিকার প্রতিষ্ঠা বলেন বা তারা অত্যাচার জুলুমের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান নিয়েছে, এই কথাগুলি তাদের ভাষায়, পার্বত্য চট্টগ্রাম পাহাড়িদের ভাষায়। এখন আমরা বৃহত্তর যে জনগোষ্ঠী আছি, আমাদের কাছে এটা, ওদের কথাবার্তাকে আমরা গুরুত্ব নাও দিতে পারি, কিন্তু রাষ্ট্রকে এই জায়গায় গুরুত্ব দিতে হবে এবং রাষ্ট্রকে এই জায়গাটি রাজনৈতিকভাবে সমাধানের আপ্রাণ চেষ্টা করতে হবে। কারণ মনে রাখতে হবে, দেখেন, পাহাড়িদের সাথে তো পাহাড়িদের একটা বড় জনগোষ্ঠী ধরেন ঢাকা শহরে অবস্থান করে। আজকে পার্বত্য বিষয়ক উপদেষ্টাও বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেই শুধুমাত্র অস্ত্র থাকবে, অন্য কোনো বাহিনীর হাতে থাকবে। এখন সেটি তো একটা, এটি তো চূড়ান্ত কথা যে আমরা কেউই চাই না কোনো বিদ্রোহী গ্রুপ, অস্ত্রধারী গ্রুপ ওই অঞ্চলে অবস্থান করুক, এটা আমরা কেউ চাই না। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাস্তবতা হচ্ছে যে ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে সশস্ত্র তৎপরতা রয়েছে এবং এই সশস্ত্র তৎপরতার ক্ষেত্রে আশেপাশের দেশগুলোর বিভিন্ন সময় আমরা সাপোর্ট পেতেও দেখেছি এবং আমাদের এখান থেকে যেমন ওরা সাপোর্ট পেয়েছে, ওদের ওখানকার অনেক মানুষ একসময় আমাদের এখানে অবস্থান নিয়ে সাপোর্ট পেয়েছে, এরকম একটা বিষয় ছিল। আজকের প্রেক্ষাপটে কিন্তু ভিন্ন। এখানে একটা সুযোগ এসছে এই বিষয়গুলির রাজনৈতিকভাবে সমাধান করার, এবং সেই সমাধানের জায়গা খুঁজতে যে যদি আমাদের কারোর সাথে কথা বলতে হয়,
দেশের ভিতর দেশের বাইরে সেই কথাগুলি বলে এটার একটা অবসান হওয়া দরকার। কারণ মনে রাখতে হবে দীর্ঘদিন সশস্ত্র গ্রুপগুলোর তৎপরতা আমাদের সাধারণ নাগরিকদের জন্য, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের যে সাধারণ নাগরিক তাদের তো দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেটি কি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে? এটি সশস্ত্র গোষ্ঠীগুলো, দেখেন, সশস্ত্র গোষ্ঠীগুলির নিয়ন্ত্রণ কি আপনি শুধুমাত্র ওদের অবস্থানের উপর গুলি চালিয়ে বা পাল্টা গুলি করে আপনি পারবেন সমাধান করতে? সমাধানের জন্য দরকার হচ্ছে ডায়ালগ। আমি মনে করি আলোচনার মধ্য দিয়ে, একমাত্র আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধানের ধাপে ধাপে আগাতে হবে। এটি মনে করার কোনো কারণ নেই যে একদিনে বা এক বৈঠকে আপনি সব সমস্যার সমাধান করবেন। ওদের তো কিছু দাবি, কিছু বিষয় তো আছেই, ন্যায্যতা তো আছে, সেই জায়গাটা আপনাকে খুঁজে বের করে আলোচনার সফলতার দিকে নিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে যে ওইখানে পলিটিক্যাল সশস্ত্র গ্রুপের পাশাপাশি কিছু চাঁদাবাজ গ্রুপ তৈরি হয়েছে যারা কিনা প্রকৃতপক্ষে দুষ্কৃতিকারী। তারা বনের কাঠ কাটার ব্যাপারে, ওইখানে ডেভেলপমেন্ট ওয়ার্কের ব্যাপারে নানানভাবে তারা হচ্ছে চাঁদাবাজি করে বেড়ায়, এবং তারা ওই চাঁদাবাজি করার জন্য তারা কিন্তু সশস্ত্র হয়, অর্থাৎ অস্ত্রপাতি কেনে তারা গ্রুপ তৈরি করে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। অনেক সময় আমরা দেখা যায় যে ভারী অস্ত্র ব্যবহার করতে থাকে যে সশস্ত্র গোষ্ঠীগুলোকে। ওখানে সশস্ত্র গ্রুপগুলোর অবস্থান থাকার কারণে এই জিনিসগুলো কিন্তু হয়ে আসছে, এবং ওখানে কিন্তু অস্ত্রপাতি সহজলভ্য। কারণ আপনি দেখেন ওই সীমান্ত এলাকার চারদিকে যদি দেখেন, মায়ানমার দেখেন, বাংলাদেশ দেখেন, পাহাড়ি অঞ্চলগুলি দেখেন, তাহলে অনেকগুলি সশস্ত্র গ্রুপ। আমাদের দেশের যেমন গ্রুপ আছে, ওই মায়ানমারের এবং ভারতের গ্রুপগুলো কিন্তু ওই অঞ্চল ট্রায়াঙ্গেল এরিয়া দিয়ে অবস্থান করে, ফলে ওখানে অস্ত্র কিন্তু সহজলভ্য, আর সেই অস্ত্রের ব্যবহারও কিন্তু সেক্ষেত্রে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অন্যান্য সীমান্তবর্তী এলাকার থেকে একটু বেশি থাকা উচিত বলে আপনি মনে করেন? এইখানে তৎপরতা নির্ভর করবে হচ্ছে আমাদের দেশের সশস্ত্র বাহিনীর সাথে আমাদের রাষ্ট্র যখন সিভিলিয়ানরা পরিচালনা করেন তাদের সমন্বিত উদ্যোগটা জরুরি দরকার। অর্থাৎ শুধুমাত্র সশস্ত্রভাবে এই ধরনের গোষ্ঠীকে নিয়ন্ত্রণে আনার সুযোগ কম, রাজনৈতিক বিষয়গুলোকে রাজনীতি দিয়েই বিবেচনায় আনতে হবে। অসংখ্য ধন্যবাদ। সমন্বিত উদ্যোগের কথা বললেন এবং রাজনৈতিকভাবেও সেটি মোকাবেলার কথা বললেন জনাব নূর খান লিটন। আমি একটু কথা বলছিলাম, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর তোফায়েল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ির ঘটনা আমরা দেখছিলাম যে এটি খুব বড় আকার ধারণ করেছে, 144 ধারা জারি করতে হয়েছে। এর আগেও আমরা লক্ষ্য করেছি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেটি অনেক বড় রূপ ধারণ করে। সেই জায়গায় আসলে সমাধানের উপায় কি? এরকম কোনো শর্টকাট সমাধানের উপায় নাই। প্রথম কথা হচ্ছে টলারেন্স। এই যে আমাদের সহিষ্ণুতার পর্যায়টা এমন একটা পর্যায়ে চলে গেছে, কোনো একটা ছোট ঘটনায় কেউ কাউকে ক্ষমা করার কথা আমি বলবো না, যে একটা বিচারের জন্য অপেক্ষা করা, এটা সমঝোতার অপেক্ষা করা, কারোকে মুরব্বী মানা, কারো বিচার মানা, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তা, এই সময়টুকু কেউ কাউকে দিচ্ছি না, এরকম অবস্থা তো কোনো কিছু সম্ভব না। এখানে ওই এরিয়াটা এমনি সেন্সিটিভ এরিয়া, দীর্ঘদিন থেকে এটা একটা দুর্গ ইতিহাস আছে। তারপরেও কেন একটা ছোট্ট স্ফুলিঙ্গ দাবানল হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে, এটা বারবার হচ্ছে, এটা কোনো একবার হচ্ছে না, এটা খুবই দুঃখজনক। সুতরাং এটার কোনো শর্টকাট সমাধান নাই। শর্টকাট সমাধান হচ্ছে মানে রিয়েল সমাধান হচ্ছে যারা যেখানে বসবাস করছেন, এখানে বাঙালি বসবাস করছেন, তারা যদি বসবাস করবেন, ওখানে পাহাড়িরা বসবাস করছেন, একটা সম্প্রতি সহযোগিতা, সহমর্মিতা, প্রতিবেশী সুলভ মনোভাব নিয়েই কিন্তু না বসবাস করতে হবে। এখানে একে অপরকে শত্রু ভেবে মেরে ফেলবো পেলে এরকম একটা মনোভাব নিয়ে, জঙ্গি মনোভাব নিয়ে কেউ ওখানে বসবাস করতে পারবে না। কারণ এখন বাঙালির বসবাস ওখানে বাস্তবতা, পাহাড়দের আদিভূমি এটা, তারা মনে করছে আমি আদিবাসিন্দা, আমি এখানে থাকবো, আর কেউ থাকতে পারবে না। এখন সে বাস্তবতা পরিবর্তন হয়ে গেছে, সেটা কিন্তু মেনে না নিলে কিন্তু সমস্যা হবে, সেটা মেনে নিতে হবে। আর যারা ওখানে আছেন তাদেরকেও মেনে নিতে হবে, এটা আদিবাসী তারা, আমরা এখানে এসেছি, আমরা মেহমানের মতো এসেছি, এখন ওখানকার আদিবাসীদের অন্তর্গত হয়ে তবে তাদের সাথে সমঝোতা করে অন্তর্গত হতে পারবো না, আমরা বসবাস করতে হবে। এই বোধ না আসলে সম্ভব না। আরেকটা সমস্যা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এখন কোনো সারা দেশেই নাই, পার্বত্য চট্টগ্রামও নাই। লোকাল লিডারশিপ, লোকাল গভর্নমেন্ট, স্থানীয় যে একটা প্রশাসন
অলিখিতভাবে থাকে। আপনার লিখিত প্রশাসন একটা আছে, ইউএনও আছে, ডেপুটি কমিশনার আছে, তারা আছেন, তারা তাদের একটা নিজেদের কমফোর্ট জোন আছে। আইনে আপনি যাই বলুন না কেন, তারা তাদের কমফোর্ট জোন ছেড়ে রিস্কে যাবে না। কমিউনিটি যারা বসবাস করে, এটা ইউনিয়ন পরিষদ বলেন, উপজেলা পরিষদ বলেন, জেলা পরিষদ, এটা যে আঙ্গিকেই হোক, তারা কিছু দায়িত্ব অটোমেটিক তাদের উপর বর্তায়, তারা নেয় এবং এইসব সমঝোতাগুলো তারা করবে। কিন্তু এখন তো কোনো প্রতিষ্ঠান আপনি রাখেন নাই, যেখানে যখন কিছু হচ্ছে এখানে এটা সমাধান করার কোনো লোক নাই, দায়িত্ব নেওয়ার কোনো লোক নাই। এটা একটা কেন, আপনি ধরেন জাতীয়ভাবে অনেক আলোচিত হয়েছে, বহু লোকে বহু মিছিল করেছেন ভুল তথ্যের উপর, ভুল সংবাদের উপর ভিত্তি করে। এটা কিন্তু সঠিক সংবাদ না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জোবরা গ্রামবাসীর সাথে একটা সংঘর্ষ হয়েছে। কেমন? যেহেতু বিশ্ববিদ্যালয়ের একটা নেটওয়ার্ক বড়, বিশ্ববিদ্যালয়ের জাতীয় প্রতিষ্ঠান, জোবরা একটা গ্রাম, তাদের কথা কে শুনবে? না মিডিয়া শুনবে, না পুলিশ শুনবে, না কি প্রশাসন শুনবে। এখন গোটা রাষ্ট্র হয়ে গেছে, দুর্বৃত্ত গ্রামবাসী বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করেছে। জিনিসটা তো সত্য না। রাত্রে 12টা সাড়ে 12টায় মানুষ ঘুমোচ্ছে, বিশ্ববিদ্যালয় থেকে একদল ছাত্র গিয়ে গ্রামে অ্যাটাক করেছে। তখন তারা বুঝে না যে ঘটনাটা কী। কারণ বিশ্ববিদ্যালয় এলাকার কাছাকাছি সময় জায়গায় এটা মেয়ের সাথে, ওখানে বাড়িওয়ালার সাথে, দারোয়ানের সাথে ঘটনা ঘটেছে। সেই ঘটনা দারোয়ান গ্রামের দিকে পালিয়েছে দৌড়ে ভয়ে। এখন এটা কি গ্রামের ঘুমন্ত গ্রামবাসী জানে? 12:30টার সময় তারা এসে দেখেছে খালি আমার ঘর বাড়ি ভাঙচুর করছে একদল লোক। মসজিদে ঘোষণা দিয়েছে যে ডাকাত পড়েছে, চারিদিকে লস, সবাই বাইর হও। গ্রামবাসী সেভাবে বের হয়েছে। কারা এসছে, এটা কোত্থেকে আসছে, কেন আসছে, এটা কেউ জানে না। এবং তারপর দিন দুপুর পর্যন্ত জানে না তারা কী হয়েছে। পুলিশ এসে গেছে, তখন দিনের বেলা তাদের গ্রামবাসীকে মারছে, পিটাচ্ছে। এবং এইটা কোনো মিডিয়াতে নিউজ আসে নেই। মিডিয়াতে নিউজ আসছে অন্যভাবে। এখন কয়েকজন ছাত্র গুরুতর আহত হয়েছে, এটাই হয়েছে সংবাদ। কিন্তু গ্রামের লোক তো আহত হয়েছে, গ্রামের অনেকগুলো বাড়িঘর নষ্ট করেছে, গরু ছাগল নিয়ে গেছে। এরকম বলা হচ্ছে এখন আগুন জ্বালায়, এর মধ্যে সিগারেট জ্বালাচ্ছে। এরকম ভিডিও দেখা গেছে, খড়ের কাতার মধ্যে আগুন দিয়েছে, এটা জ্বলছে, গরু নিয়ে চলে যাচ্ছে, বলে যে আরে কয়েকদিন তো টিউশনই নাই, এইটা গরু এটা বিক্রি করে জবাই করে খেতে হবে। তা এখন এগুলো কি? আমি এই জাতীয় জিনিসগুলো এখন আমি যেটা জন্য বলার জন্য বলছি, এই যে ঘটনাটা ঘটলো, এই ইউনিভার্সিটির বাইরের যে গ্রাম এলাকা, উপজেলা এলাকা, জেলা এলাকা আছে, এমন কোনো লোক নাই, মুরব্বী নাই, গ্রামবাসীকে বুঝাবে, বিশ্ববিদ্যালয়ের সাথে বসবে, এটা নেগোশিয়েট করবে, কেউ নেই। আমি আপনার সঙ্গে একটু যুক্ত করতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু উঠে আসছে, নির্বাচনে আর মাত্র 4 মাস বাকি, সেক্ষেত্রে আসলে আমি একটু পরিসংখ্যান বলতে চাই। গত 8 মাসের ডিএমপির চিত্র, যে খুন হয়েছে শুধু রাজধানীতে 345টি, ডাকাতি, চুরি, ছিনতাইয়ের ঘটনা 12,000-এরও বেশি, এবং মামলা হয়েছে 50টি থানায় মামলা হয়েছে, ছিনতাইয়ের ঘটনা আসে 337টি। আর র্যাবের যে পরিসংখ্যান, সেটি 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধার করেছে 700টি, এবং হত্যা সংক্রান্ত গ্রেপ্তার হয়েছে 783টি। আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে নির্বাচনের জন্য প্রস্তুতি অনেক এগিয়েছেন। সেক্ষেত্রে আসলে এটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটিকে উন্নতি বলবো নাকি অবনতি, কি বলবেন? কোনোটাই বলবো না, আমরা এর মধ্যেই যাচ্ছি। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কত ভালো ছিল, কখন ভালো ছিল বলেন তো আমাকে? এইগুলোর মধ্য দিয়ে আমাদের সব কিছু হবে। এই মারামারিও হবে, ইলেকশনও হবে, বুঝছেন? কারণ রাজনৈতিক দলের ক্ষমতা যাওয়া দরকার। যারা এখন মারামারি করছে তারা দেখবেন মেরুকরিত হয়ে যাবে, এর মধ্যে ইলেকশনের কার্যক্রমের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। তখন কিন্তু ওই মারামারি হবে না, কিন্তু তাদের ইনকাম কিন্তু তখন ওখান থেকে হবে। এটা আপনারা যারা এগুলো নিয়ে এভাবে ভাবছেন, এটা ভাবনাটা অন্যরকম। এই যে মারামারিটা যে যারা করছে, মানুষগুলো কিন্তু একই। তাহলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ কিভাবে নিশ্চিত হবে? নির্বাচনের সুষ্ঠু পরিবেশে কোনো নিশ্চিত হবে না। এর মধ্যে দিয়ে নির্বাচন হবে যদি হয়। সুষ্ঠু পরিবেশ আপনি কবে পেয়েছিলেন নির্বাচনের? এর মধ্যে এগুলো হয়, এর মধ্যে নির্বাচন। ন্যূনতম শান্তিপূর্ণ পরিবেশ তো দরকার আছে। শান্তিপূর্ণ আপনি সবাই কথাই বলবেন শান্তিপূর্ণ। আসলে শান্তিপূর্ণ আমি সমাজ কি শান্তিপূর্ণ আছে? আপনি নির্বাচনের জন্য শান্তি কোথায় পাবেন? কারণ যারা নির্বাচন চাচ্ছেন তারা তো শান্তিপূর্ণ নির্বাচন চাচ্ছেন না, এটা বলেছেন। আমরা তাহলে তো কী হতো, সব পলিটিক্যাল পার্টি এক জায়গায় এসে এগুলো বলতো যে নির্বাচনটা কীভাবে হতে পারে। এখন তো শুধু তারা দাবি দেওয়ার মধ্যে এখনও আছেন।
তাহলে যে ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন বা তাদের ভোটাররা আসার জায়গায় শঙ্কার জায়গা কি থেকেই যাবে? যদি এরকম দেখে ভোট কেন্দ্রে মানুষ আসবে না। আপনি যদি এইগুলোর পরিস্থিতিগুলো উন্নত না হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি একটা সুন্দর সমঝোতার দিক না থাকে, অন্তত ইলেকশনটা সুন্দর করার জন্য দখল না করব আমি, তাহলে কিন্তু মানুষ বেশি আসবে না। আপনি কিছু করার নেই। একটা ভোট দিতে পারি নাই 15-20 বছর, তাতে কী হয়েছে? আমি গিয়ে জান হারাবো, মান হারাবো? মানুষ কম যাবে ভোটে। যদি আপনি এনশিওর করতে পারেন তাহলে আসবে। আর এই যে আইনশৃঙ্খলার অবনতি দেখছেন, জি। সেটার জন্য কিন্তু নির্বাচন ব্যাগ নিতে হবে না, হবে নির্বাচন। কোনো জায়গায় তো আপনার সেন্টারে ভোট বন্ধ করতে হবে, কোনো জায়গায় পুনর্নির্বাচন করতে হবে, এগুলো হবে। কারণ হচ্ছে আপনি এগুলো থেকে সহজে মুক্ত পাবেন না। যদি হয়, এখন সময় কত গেছে আপনার, আমি তো কত সময় নষ্ট করেছি। এখন ধরেন আমরা এই আগস্টের এই বিপ্লবটা করলাম কেন? যদি এটা মাথায় রেখে, এবং এতগুলো লোক শহীদ হলো, এতগুলো লোক ইনজিউর্ড হলো, তাহলে আমাদের সবার যারা বেঁচে আছি, যারা এখন কথা বলতে পারছি, নির্বিঘ্নে চলাফেরা করছি, রাজনীতি করছি, আমার কি কোনো দায়িত্ব নাই? যদি আমরা সেটাকে মনে করে কিছু ছাড় দিই একজনকে একজনে, এবং সবাই সমঝোতা করে একটা দিকে যাওয়ার, এখানে একটা, আমি তো মনে করি এখানে ট্র্যাডিশনাল পার্টি পলিটিক্স করে রাজনীতি করার সময়টা এখন না। এখন হচ্ছে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে একটা বৃহত্তর বিপদ মোকাবেলার জন্য তৈরি হওয়া। এই নির্বাচনটা সেইভাবে নিতে হবে। এটা বৃহত্তর বিপদ আমাদের চারপাশে আছে। মায়ানমারের দিকে একভাবে আছে, পুরো ভারত আমাদেরকে চারিদিকে ঘিরে আছে, এটা একভাবে আছে, দেশের ভিতরে অন্যভাবে আছে। জি, আমি আপনার কাছে আসবো। সেগুলো মোকাবেলা করার জন্য যদি আমরা মনে করি জাতিটাকে রক্ষা করব, তাহলে এখানে কিন্তু পেটি পলিটিক্যাল ইস্যুসগুলো বড় হয়ে না দেখা দিয়ে আমাদের মধ্যে নেশনকে রক্ষা করার, জাতিকে রক্ষা করার একটা বিষয় প্রধান হয়ে দাঁড়াতে পারলে, তাহলে এই নির্বাচন সার্থক। আমি আপনার কাছে এই প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই যে এই যে জাতিকে রক্ষা করার কথা বলছেন, ঐক্যবদ্ধতার কথা বলছেন, সেই জায়গায় ছাড় দেওয়ার জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখছেন কিনা, এটি বিরতি থেকে এসে আপনার কাছে আমি যখন আসবো তখন হয়তো উত্তর দিব। একটি বিরতি থেকে এসে প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব নূর খান লিটন। আমি আপনার কাছে একটু আসতে চাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমি রাজধানীর চিত্র আপনাকে বললাম, নিশ্চয়ই আপনি নিজেও শুনলেন। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নির্বাচনে 4 মাস বাকি থাকতে উন্নতির দিকে যাচ্ছি আমরা বলে মনে করছেন? দেখেন, আমাদের সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, আমরা এরকমই ছিলাম, আগাগোড়া এরকমই ছিলাম। কখনো আমাদের কাছে মনে হয়েছে যে আমরা একটু স্বস্তিতে আছি, কখনো মনে হয়েছে আমরা স্বস্তিতে নাই। কিন্তু এখনকার যে আইন শৃঙ্খলার চিত্র, এর চেয়ে খুব ভালো কখন ছিলাম সেটাও আমাদের বিবেচনা রাখতে হবে। গড়পড়তাই এরকমটাই ধরে নেই, এর ভিতর দিয়ে আমরা বেঁচে থাকি। সবচেয়ে বড় একটা জিনিস আমরা হারিয়ে ফেলেছি, সেটা হচ্ছে আমাদের সামাজিক, পারিবারিক এবং স্থানীয় যে নেতৃত্ব বা যে সমস্ত সংগঠন, এগুলি শেষ। যেমন ধরেন, পরিবার থেকে একটা শিক্ষা আমরা পেতাম, ওইখানে একটা নিয়ন্ত্রণ ছিল, আদর্শ ছিল, পিতা হোক বড় ভাই হোক, একটা জায়গা ছিল। এরপরে আসেন সামাজিক একটা নেতৃত্ব ছিল, পাড়া বলেন, মহল্লা বলেন, মানে এই যে ইউনিয়ন কাউন্সিল বলেন বা ওই জেলা পরিষদ বলেন, এর বাইরেও কিন্তু জনগণের একটা লিডারশিপ ছিল, যেটাকে ইনফর্মাল লিডারশিপ বলে, সেটা ছিল। এবং আমরা কিন্তু বিপদে আপদে তাদের কাছে পরামর্শ চাইতাম, তারা গাইড করতেন। এই জায়গাটা কিন্তু পুরা অ্যাবসেন্ট। এবং শিক্ষকদের যে একটা মর্যাদাপূর্ণ জায়গা ছিল, চিকিৎসকের একটা মর্যাদাপূর্ণ জায়গা ছিল, আইনজীবীদের এই পেশাজীবীদের যে একটা মর্যাদাকর জায়গা ছিল, সেই জায়গাটা কিন্তু ইতিমধ্যে হারিয়ে গেছে। এখন আলোচনা হতে পারে যে এই জায়গাগুলি হারালো কি করে, অনেক তর্ক বিতর্ক করা যাবে। বলা যাবে যে এই পেশাজীবীরা নিজেদেরকে ধ্বংস করছে। আপনি দেখেন, এটা আলোচনায় আসে না, কিন্তু আসা দরকার। এই যে 15টি বছর, এখন আমরা অনেকে কথা বলতেছি 15 বছর নিয়ে। বলেন তো, 15 বছরে আমাদের যে সমস্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিরা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটায়ার্ড প্রফেসর যারা ছিলেন, যাদের নাম আছে, কাম আছে, যারা ইচ্ছা করলে অনেক কিছু, অনেক বরফ গলাতে পারতেন, একটি মানুষ এই যে দিনের পর দিন খুন হয়েছে ক্রসফায়ারের নামে, দিনের পর দিন গুম হয়েছে, এবং রাস্তাঘাটে যেভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে,
এবং কথাবার্তা বলার কারণে যে খেসারত দিতে হয়েছে, কেউ প্রকাশ্যে কথা বলেছেন? বলেন নাই, বরং ইনায়ে বিনায়ে যে সমস্ত কথাবার্তা বলছেন সেটা প্রকারান্তরে ওই ব্যক্তিরই সহযোগিতা হয়েছে যে ব্যক্তি বা গোষ্ঠী এই কাজটি করেছে। আমার মনে আছে, আমি একজন নামকরা প্রফেসর, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটায়ার করেছেন, আমি ওনার সাথে একবার কথা বলতে গিয়েছিলাম যে স্যার, এই যে ঘটনাগুলি ঘটছে এটা আপনাদের মতো দুই একজন মানুষ রাস্তায় দাঁড়ালে আমার মনে হয় বিষয়টা সহজ হবে সমাধানের জায়গায় বা স্টপ করার জন্য। উনি বললেন যে এখনো সময় হয়নি। আরেকজন প্রফেসর নেই, জীবিত নেই, তিনি বলেছিলেন যে কথা বলার মতো পরিবেশ কি আছে আমি এখন অথচ দেখেন এই মানুষগুলোই কিন্তু পদক পদবি এটার জন্য কিন্তু পিছনে পিছনে দৌড়িয়েছেন। তারা যদি এই পদক আর পদবির জন্য না দৌড়াতেন, তারা যদি এমন একটা অবস্থায় আমরা এসেছিলাম যে আমাদের 21-এর পদক, রাষ্ট্রীয় পদক, তারপর আবার পদ্মশ্রী যুক্ত হলো, এই পদক নিতে নিতে আমরা পদকের ভারে আমাদের মেধা মানে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছিল। ফলে দেখেন, যার যে কাজটা দরকার ছিল সমাজে সেই কাজটি করেননি এবং সমাজকে ওই জায়গাটা যে গ্যাপের ভিতর ফেলে দিয়েছেন, এইটা আজ অবধি পূরণ করার সুযোগ হয়নি। একটা গ্যাপ তো হয়েছে, 47-এ আমাদের দেশের শিক্ষকরা চলে গেলেন দেশ ছেড়ে। এটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা গ্যাপ এই হিন্দু শিক্ষকরা যাওয়ার কারণে। দ্বিতীয় গ্যাপটা হলো যে আমাদের যা তৈরি হয়েছিল সেইটাও গত 15 বছর বা তার চেয়ে বেশি সময় ধরে নতজানু এবং দলবাজি করতে যে পদ পদবি এবং পদক এবং এই কি বলে প্লট, এগুলোর জন্য এটাও শেষ করছি। এখন যে মানে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি মনে করেন যে এটা পুলিশ দিয়ে আপনি সবকিছু ঠিক করবেন, ভুল করতেছেন। আবার এখন যে নেতৃত্ব গড়ে উঠছে, ধরেন রাজনৈতিক দলের নেতৃত্বের কথা বলি, তারাই তো শেষমেশ দেশ চালাবেন। কারা রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন আপনি একটু দেখেন। এমন মানে রাজনৈতিক নেতৃত্ব তৈরি হয়েছে পিস্তল ছাড়া বাইরে দিতে পারে না বাসার থেকে। এটা কি এটিকে এখন সবসময় এখন স্টিল বৈধ, এখন তো আর সহজ হয়ে গেছে। গত 15 বছরে বৈধ অস্ত্রের ঝনঝনানি তো অনেক বেড়ে গেছে, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার চলতেছে। আপনি বলেন যে এখন পর্যন্ত আমাদের সরকারের কাছে সঠিক হিসাবটা আছে কিনা। এই যে 5ই আগস্টের আগে বা পরে অস্ত্র জমা দিতে বলেছিল, কয়টা অস্ত্র জমা দিছে সরকার আজ পর্যন্ত পাবলিকরে বলছে? কয়টা লাইসেন্স আছে এটা বলছে? বলেনি, বলতে পারবে না। এখানে প্রচুর শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। এবং আপনি দেখেন গত 15 বছর আমরা শুধু বলি যে সব ব্যবসা করছে একটা মহল। আরে ভাই, সব মহলই ব্যবসা করছে, কম আর বেশি। কেউ 100 টাকা কামাইছে অবৈধভাবে, কেউ 20 টাকা কামাইছে, কেউ শেয়ার দিছে। আপনি বড় বড় কোম্পানিগুলি খোঁজ নেন, এই যে ডেভেলপমেন্ট ওয়ার্ক যারা করছে, এই কনস্ট্রাকশন কোম্পানিগুলো, মালিকানা তো ছিল সব রাজনৈতিক দল মিলে। আপনি দেখেন কারা কাজ পেত। আমরা কিন্তু ওই জায়গায় যেতে চাচ্ছি। এখন কি রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা দেখেন? আমি এখন সংকটের কথা আমি আপনাকে বলি, এখন যে সংকটের ভিতরে আমরা আছি, আমি জানি না আগামীকালটা আমাদের কেমন যাবে। তোফায়েল ভাই খুব সুন্দরভাবে একটা কথা বলেছেন, আমিও সেই জায়গায় একেবারে একমত। সেটা হচ্ছে সবাইকে সবকিছু ছাড় দিয়ে একটা জায়গায় যদি আমরা আসতে পারি, কারণ এটা আমাদের একটা বড় সুযোগ গেছে গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর, আমরা একত্রিত হওয়া। কিন্তু আমরা দেখলাম যে অভ্যুত্থান পরবর্তী কে অভ্যুত্থানের পায়োনিয়ার, এইটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। ওই কেক কাটা হয়েছে, কে কয়টা কেক পিস উঠায় নিতে পারে, এই অবস্থা চললো। দেখেন, এইবারের গণ অভ্যুত্থানের একটা বৈশিষ্ট্য ছিল, চরিত্রগত ভিন্নতা ছিল, যেটা আমরা মূল্যায়ন করতে পারিনি। সেটা হচ্ছে এইবারের গণ অভ্যুত্থান একেবারেই পলিটিক্যাল পার্টির নেতৃত্ব ছিল হয়তো, কিন্তু সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছে। সাধারণ মানুষের নেতৃত্বেই এই সফলতাটা এসছে। এইখানে ছাত্রদের একটা ভূমিকা ছিল, কিন্তু সারা বাংলাদেশে এই আন্দোলনকে সমন্বয় করা বা এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারোর ছিল না। কিন্তু দেখলাম পরবর্তীতে মানুষ লাশের হিসাব বলে যে আমার দলের এত লোক মারা গেছে, আমার আমার অবদান ছিল বেশি। অমুক বলছে আমার অবদান, অমুক বলে আমি 5-6 5 আনছি, এই জন্য আমার অবদান। এই যে ভয়াবহতা, এবং এইটার পাশাপাশি চাঁদাবাজি,
ভয়াবহ রকমের চাঁদাবাজি, ভয়াবহ রকমের মব সন্ত্রাস, এবং মব সন্ত্রাস এমন একটা জায়গায় চলে গেছে যে তোফায়েল ভাই বলেন বা আমার মতো বা আপনার মতো মানুষ মবের শিকার হয়ে যেতে পারে যে কোনো সময় যে কোনো জায়গায়। এবং এই যে সন্ত্রাসটা করছে, অদৃশ্য একটা শক্তি কিন্তু কাজ করছে। এটা অনেক পলিটিশিয়ান অনেকভাবে বলছে, কিন্তু আমি একটা জিনিস সতর্ক করতে চাই। আমি শুরু থেকে বলেছি যে একটা ছোট্ট গ্রুপ নজরে আসতেছে, যেই গ্রুপটা বিভিন্ন সময় বিভিন্ন বয়ান দিয়ে, বিভিন্ন দাবি তুলে, বিভিন্ন অঘটন ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এটা কিন্তু সামরিক বাহিনীর কথা বলছি না, ভুল ব্যাখ্যার জন্য কেউ না করে। এটা আমাদের মতো লোক এই ধরনের ঘটনার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এবং কেউ কেউ তো চায় দীর্ঘ সময় কি করে বিলাসবহুল জীবনযাপন করা যায়। কেউ কেউ চায় যে এইটাই আমি যদি থেকে যেতে পারি আরো এক। কেউ দুর্ভাগ্যজনক হচ্ছে জাতির জন্য, জনগণের জন্য, দেশের জন্য ঐক্যবদ্ধ কোনো ভূমিকা রাখতে রাজি না। সবাই যার যার জায়গা থেকে সুবিধা কিভাবে নেওয়া যায় এই জায়গায় চলে গেছি। কাদের কথা বলছেন সেটি? যারা রাজনীতি বলেন, যারা দেশ এখন পরিচালনা করছেন, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। ধন্যবাদ। আমি যেতে চাই ডক্টর তোফায়েল আহমেদ, আপনার কাছে আসি। প্রশ্ন ছিল যে ছাড় দেওয়ার মানসিকতা কি, যে জাতীয় ঐক্যের প্রশ্ন আপনি দেখছেন কিনা? একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বললেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি অনেক আমি আরেকটা জিনিস এগিয়ে নিয়েছেন। জি, আপনি বলবেন কমিশনের বর্তমান প্রস্তুতি কি আপনি সন্তোষজনক বলে মনে করেন কিনা? আমি একটা জিনিস যোগ করে ফেলতে চাচ্ছি, কারণ অনেকের ভিতরে একটা দিবা স্বপ্ন দেখছি আমি, যে বিপ্লবটা সফল হয়নি, এটাকে সফল করার জন্য একটা অস্থিরতার অবস্থা আমার দরকার। এই জায়গা থেকে বেরিয়ে আসেন, দয়া করে দেশটাকে বাঁচান, ঐক্যবদ্ধ প্রয়াস নেন। ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, ইলেকশন কমিশনের কাজ করছে। তাদের তো কতগুলো লজিস্টিকের ব্যাপার আছে, মেশিন ম্যানেজমেন্টের বিষয় আছে। ইলেকশন কমিশন, আমরা এটা রং ওয়েতে ইলেকশন কমিশনকে ওভার এমফাসাইজ করি। ইলেকশনের সুষ্ঠু ইলেকশনের জন্য আমরা ইলেকশন কমিশনের রোলটাকে অনেক ওভার এমফাসাইজ করি। এবং ইলেকশন কমিশন শক্তিশালী এটা একটা জিকির হয়ে গেছিল। ইলেকশন কমিশনকে শক্তিশালী করলেই তাই সুন্দর ইলেকশন হবে। না, ইটস রং। ইলেকশন কমিশন অবশ্যই একটা রোল থাকবে, লিগ্যাল একটা ভূমিকা তাদের থাকবে, আইনি ভূমিকা। কিন্তু আদার থিংস যদি ঠিক না হয়, যারা ইলেকশন করবেন, স্টেক হোল্ডার্স, পলিটিক্যাল পার্টি, সাধারণ মানুষ, তাদের মধ্যে যদি এই বোধটা কাজ না করে, ইলেকশন সুষ্ঠু হবে না। সুতরাং আমি মনে করি আমরা খারাপ নির্বাচন করতে পারবো ফেব্রুয়ারিতে। এই যে সময় আছে, এই সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করলে চারদিক না, আমরা ভালো নির্বাচন করতে পারবো। আমরা এই যে সময়টা আছে, সেই সময়টা খুব কম সময় না, যদি সদিচ্ছা হয়। সদিচ্ছাটা হচ্ছে এই ইলেকশন কমিশনের প্রস্তুতি নিতে দিন। যেটা রিটার্ন ভাই যেটা কথাটা বললেন, আপনি বিপ্লবের বাহবা কে কর্তৃক নেবেন এই বিভক্তি আনার কোনো প্রয়োজন নেই। আমি বড় দল, আমি এখন ইলেকশন করলে ক্ষমতায় যাব, এই বোধ আপনাকে তাড়িত করে, এটার থেকে মুক্ত হন। এখানে ছোট দলেরও দরকার আছে, বড় দলেরও দরকার আছে, মাঝারি দলেরও দরকার আছে। কারণ আমাদের বিপদটা কিন্তু অন্য জায়গায়। আপনি এককভাবে ক্ষমতায় গিয়ে এখন কিন্তু যেটা মোকাবিলা করতে পারবেন না। এখন আপনি নির্বাচনে, সরকার গঠনে যদি সবাইকে নিয়ে জিনিসগুলো না করেন, তাহলে কিন্তু যে আক্রমণগুলো ভিতর থেকে বাইরে থেকে, সূক্ষ্ম আক্রমণ, স্থূল আক্রমণ, এগুলো প্রতিহত করতে পারবেন না। সেজন্যই দেখেন, আমি একটা উদাহরণ বলবো, সেটা হচ্ছে জ্যোতি বসুর 1997 সন থেকে 77 সন থেকে 2011 সন পর্যন্ত 7টা কোয়ালিশন গভর্নমেন্ট লেফট ফ্রন্টের চালিয়েছেন উনি। এটা একটা মডেল। এখন আপনি বাংলাদেশে কিন্তু এর একটা সময় আসছে, এখন আপনি রাইট ফ্রন্ট বলেন না, লেফট ফ্রন্ট তো লেফট অ্যান্ড রাইট, এইটা এখন কিন্তু খুব বেশি বড় না। ইসলামিস্ট, নন ইসলামিস্ট, এটা এখন খুব বড় না। এখন হচ্ছে পুরো জাতির উপরে, কারণ এটা মুসলিম দেশ, মুসলমান কিন্তু একটা ফোবিয়া আছে, অ্যান্টি মুসলিম ফোবিয়া। এই ফোবিয়াতে কিন্তু আসলে আক্রান্ত মোরলেস আদার অনেকেই, কিন্তু আপনার উপর কিন্তু স্পেসিফিক কতগুলো বিপদ আছে। এটা মুসলিম নামের ফোবিয়া না, এটা হচ্ছে এই দেশটার সাথে আপনি অন্য আর একটা দেশের একটা সংযোগ আছে, দীর্ঘদিন ধরে এটা দিয়ে আসছেন আপনি, এখন হঠাৎ করে এটা বন্ধ করেছেন। এত সহজে আপনাকে ছেড়ে দেওয়ার বিষয় না এটা। কারণ তাদের ফরেন পলিসি, তাদের নিরাপত্তা নীতি, অনেক কিছু আমাদের সাথে জড়িত আছে এই দেশের সাথে। তাদের নিরাপত্তা নীতি আছে না একটা, সেটা এই দেশের সাথে সম্পর্কিত। কাদের কথা বলছেন? ভারতের কথা বলছি আমি সোজা। ভারতের নিরাপত্তা ব্যবস্থা আমাদের সাথে, আমরা কিভাবে চলবো, আমাদের দেশে কোন গভর্নমেন্ট আসবে তার সাথে সম্পর্কিত। ভারতের
ব্যবসা বাণিজ্য, যেমন এই যে আমরা এখন যাচ্ছি না ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায়, এখানে তাদের সংকট হচ্ছে, কিন্তু ইকোনমিক্স ক্রাইসিস তারা ফিল করছে, কিন্তু দিল্লিতে এটা ফিল করছে না। দিল্লির ফিলিংটা অন্যরকম। তো কিন্তু আমাদের ফিলিংটা কি? আমরা মুখে মুখে অনেক সময় অ্যান্টি ইন্ডিয়ান কথাবার্তা খুব জোরসে বলি, কিন্তু আসলে আমি অ্যান্টি ইন্ডিয়ান হইতে চাই না। আমি চাই যে আমার নিরাপত্তা কিভাবে হবে, আমার শত্রু মিত্র চিহ্নিত করে আমি কিভাবে আমার নীতি ঠিক করব। এই জায়গায় আমরা আসতে গেলে আমাদের ইসলামিস্ট পার্টি, আমাদের সেকুলার পার্টি, আমাদের মধ্য ডান পার্টি, মধ্য বাম আমাদের কিন্তু এই কিছু সময়ের জন্য এক হয়ে দেশকে রক্ষা করতে হবে। এখানে কিন্তু এটা কোনো অবকাশ নাই। আপনি বাম বলে আপনাকে ছেড়ে দিবে, আপনি ডান বলে আপনাকে ধরবে, এইরকম অবস্থা এখন নাই। কিন্তু এখানে ডান বাম সব মিলে সব বাংলাদেশি কিন্তু একরকমভাবে চিহ্নিত। আর যেহেতু আপনারা জুলাই আন্দোলনের বেনিফিশিয়ারি, জুলাই আন্দোলনটাকে আপনারা মনে করেন যে একটা মাইলস্টোন বিজয় আমাদের, তাহলে সেই বিজয়টা ধরে সামনে যাওয়ার অবকাশ আছে। এইটাকে আরও কনসোলিডেট করার অবকাশ আছে। আপনি ছাত্ররা এখন নির্বাচন নিয়ে ছাত্রদেরকেও পাগল করে দিচ্ছেন। নির্বাচন ইম্পর্টেন্ট, কিন্তু নির্বাচনেরও এই ইম্পর্টেন্স, ছাত্র নির্বাচনের একটা কিন্তু সীমাবদ্ধতা আছে, কতটুকু যাবে। ছাত্র সংসদ নির্বাচনের কথা আমি বলছি এটা দরকার, ঠিক আছে, তাদেরকে মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগ্রত করা, নেতৃত্বের বিকাশের জন্য এটা প্রয়োজন আছে। কিন্তু এটাই একমাত্র এই কাজের জন্য কি ছাত্ররা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে? নির্বাচন করার জন্য কি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে? তাদের পড়াশোনা করার প্রশ্ন আছে, তাদের দেশের অন্যান্য বিষয়, অনেক বিষয়ে ভাবার প্রশ্ন আছে। সুতরাং নির্বাচনটাকে আপনি ওভারপ্লে করছেন যে এখন যে এই মানুষগুলোকে, এই ছাত্রগুলোকে যদি আপনি জাতীয় নিরাপত্তা কোথায় আমার হুমকির মুখে আছে, এই কথাটা তাদেরকে বুঝান। এই ছাত্র নেতৃত্ব তারা এটা বুঝে তারা অর্গানাইজড হোক তাদের দিক থেকে। আমরা তো সেরকম পরিবেশ সৃষ্টি করতে পারছি না। ধন্যবাদ। আমি আরো একটু বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব নূরখান লিটন, আপনার কাছে আসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সব আসনে না ভোট চায় টিআইবি। এমনিতে বিগত কয়েকটি নির্বাচনে ভোটার শূন্য ছিল, সেক্ষেত্রে আসলে এইবারের আগামীর যে নির্বাচনটি হবে সেখানে ভোটার উপস্থিতির ক্ষেত্রে কতটা সুফল বয়ে আনবে এই না ভোটের? দেখেন, না ভোট নতুন করে কেউ চায়নি, টিআইবি এখন চাচ্ছে। এটা গত 10-15 বছর বা তারও বেশি সময় ধরে একটা বক্তব্য ছিল নাগরিকদের পক্ষ থেকে যে যেই ধরনের ক্যান্ডিডেট, যেই ধরনের রাজনৈতিক দল, এই সব কিছু বিবেচনা করে যে না ভোটের একটা ব্যবস্থা থাকা দরকার। কারণ আমি কাউকে ভোট দিতে চাই না, মানে আমার পছন্দের কেউ না, বা সেটা রাজনৈতিক দল হোক বা ব্যক্তি হোক, আমার ইয়েটার মর্যাদা কিভাবে আসবে? তো না ভোট দিলে ওইটা একটা মর্যাদার জায়গা আসে। আর একটা হচ্ছে যে না ভোটের ব্যবস্থা থাকলে একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যেই ধরনের দলবাজিটা হয় ইলেকশনকে কেন্দ্র করে, সেটার একটু হলেও দমে যেতে পারে, একটু হলেও নিয়ন্ত্রিত হতে পারে। কারণ সবার ভিতরে একটা ভয় থাকতে পারে যে ভোটার ভোট কেন্দ্রে গেল কিন্তু ভোট কেন্দ্রে যে না বাক্সে দিয়ে আসলো। তাহলে তো ধরেন কোনো ক্ষেত্রে যদি না বাক্সের ভোটের সংখ্যা বেড়ে যায়, কারণ এইটা কিন্তু হওয়ার সম্ভাবনা যে নাই তা না, কারণ মানুষের ভিতর তো এমন কোনো আসেনি এখন পর্যন্ত যে আমাকে আমার দলকে, মানে আমার স্বার্থ রক্ষাকারী এই দলকে আমার জিতিয়ে আনতে হবে, এই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত আসেনি। আমরা দেখছি যে গত 3টা নির্বাচন আমরা অংশ নিতে পারিনি, সাধারণ মানুষও পারে নাই। এখন তাদের ভিতরে কিন্তু এক ধরনের মর্ম, কষ্ট রয়ে গেছে, ব্যথা আছে। সেই ব্যথাটা হচ্ছে যেভাবে তারা আগস্ট পরবর্তী চিন্তা করেছিল সেই জায়গাটিতে কিন্তু বড় ধরনের চপটাঘাত হয়েছে। আমরা তো ভাই এটা দেখতে চাই নাই যে 20-50 জন যাই একটা পত্রিকা অফিসের সামনে গরু জবাই দিয়ে যা করছে। আমরা তো দেখতে চাই নাই যে ওই বিল্ডিং ভাঙতে হবে। কারণ বাংলাদেশের ইতিহাস তো শুধুমাত্র এই গত 10-15 বছর ইতিহাস না, এটা দীর্ঘ ইতিহাস আছে। এবং দীর্ঘ ইতিহাসের বিভিন্ন বাঁকে বিভিন্ন মানুষ নেতৃত্বে আসছেন, বিভিন্ন মানুষ আস্থা করে চলে গেছেন। তার মানে এই না সংঘাতটাকে আমার জিয়ায় রাখতে হবে। আমরা ব্যর্থ হয়েছি, রিকনসিলিয়েশন করতে পারিনি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত, এটা আমাদের ব্যর্থতা। এবং সর্বশেষ ব্যর্থতা হচ্ছে এইবারের বিজয়ের পরেও আমরা এই কাজটা করতে পারিনি। এবং পারিনি বলেই এখন অমুকরে ইলেকশনে আনলে আমি করব না, অমুকরে আনা যাবে না। আরে ভাই, ওপেন প্রতিদ্বন্দ্বিতা হবে, কি অসুবিধা আমার? আমি সব সময় এইটার বিপক্ষে অমুককে বাদ দিয়ে আসতে হবে,
অমুক নীতিকে বাদ দিতে হবে। দুষ্কৃতিকারীর বিচার তো হবেই, অপরাধীদের বিচার। এখন এই কথা বললেই বলে ফেলবে যে অমুক অমুকের দোষর। এই যে একটা মানে দোষারোপ করার যে সংস্কৃতি আমাদের আসছে, আমাদের রাজনীতিতে এটা ভয়াবহ রকমের হয়েছে। এবং আমরা কেন যেন ভয় পাই, অমুক আমার প্রতিদ্বন্দ্বী হলে আমি ভয় পাই। তাহলে আমি চিন্তা করি আগেই নির্বাচনের আগে যে ওই ব্যাটা যদি এবার দাঁড়ায় তাহলে আমি পারবো না, অমুক দাঁড়াইলে আমি পারবো। এই যে হিসাব নিকাশ, এটা কেন? রাজনীতিকে আবারও উত্তপ্ত হয়ে উঠছে কিনা? আমি এই মুহূর্তে রাজনীতিতে ব্যাপকভাবে জাতীয়ভাবে উত্তপ্ত হওয়ার বিষয়টা আমার কাছে মানে মনে হচ্ছে না। তবে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গোষ্ঠী তৈরি হয়েছে যারা তাদের নিজেদের রাজনৈতিক একটা অভিলাষ আছে, রাজনৈতিক একটা বিষয় আছে, তারা জনগণের সামনে যেতে পারছে না, কিন্তু নেপথ্যে থেকে তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, নিয়ন্ত্রণ করতেছে বলে ধারণা করছি। এই গোষ্ঠীটা যে কোনো বিপদের কারণ হতে পারে। ধন্যবাদ ডক্টর তোফায়েল আহমেদ। আপনাকে দিয়ে শেষ করতে সুষ্ঠু ভোট করতে আপনি যে প্রশ্নটা ইলেকশন ভাই করলেন, ওই না ভোট, জি, আমরা নির্বাচন কমিশন আপনাকে একই সংস্কার কমিশনের সদস্য ওই রিপোর্টের মধ্যে আমরা না ভোটটাকে এমফাসাইজ করেছি রাখার জন্যে। কারণ না ভোটের যে ইতিহাসটা হচ্ছে, যেমন ভারতে আছে, ওখানে যে খুব বেশি না ভোট পড়ে তা না, না ভোট যে খুব বেশি পরিমাণে পড়ে তা না, কিন্তু তারপরও এটা একটা রক্ষা কবচ হিসেবে ওই সিস্টেমটাকে রাখা দরকার আছে বলে মনে করে। এবং ভারতে এটার উপর কিন্তু অনেক রিসার্চ হয়েছে, অনেকগুলো গবেষণা হয়েছে। সমস্ত গবেষণাতেই তারা কিন্তু এটাকে আরও স্ট্রেংথেন করার বিষয় কিন্তু আলোচনা করে, সেটা উঠিয়ে দেওয়ার কথা বলে নাই কেউ। এটা সারা ভারতব্যাপী, কারণ এটা সর্বোচ্চ না ভোট 5-এর বেশি কোথাও পড়ে নাই, 5%-এর বেশি, কিন্তু তারপরে এটা উঠাতে চায় না। কিন্তু আমরা এটাকে আবার সিলেক্টিভ করতে যাচ্ছি কেন? এটা থাকলে অসুবিধা নেই, এটা একটা প্রার্থী হিসেবে থেকে যাবে সব জায়গায়। নো, এটা সব জায়গায় থেকে যাবে, তাহলে এটা রক্ষা কবচ। এটা আপনার জন্য এমন কোনো ক্ষতির কোনো কারণ না, ক্ষতির কোনো কারণ না। তো এটা একটা কথা বলছি। তারপর হচ্ছে আপনার অন্য বিষয়, ভোট করতে প্রতিশ্রুতি, অন্য বিষয়গুলো হচ্ছে জানিয়েছে, আসলে সেই প্রতিশ্রুতি কতটা রক্ষা করার দিকে এগোচ্ছে বলে। সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি এককভাবে নির্বাচন কমিশন দিলে নির্বাচন কমিশন রাখতে পারবেন না। রাজনৈতিক দলগুলোর আসলে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি তারপর প্রথম আসবে রাষ্ট্র থেকে, সরকার থেকে। সরকার এখন যে একটা কথা আপনি বললেন, খুব খুব এটা আবার লিটন ভাই সাপোর্ট করলেন, সেটা হচ্ছে যেভাবে সহিংস আন্দোলন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না দেশে এখন। এটার একটা বড় কারণ, ওয়ান অফ দি রিজনস, একমাত্র না, সেটা হচ্ছে এই ঐক্যবদ্ধ কমিশন সফল আর বিফল যাই হোক, সবাইকে এক জায়গায় নিয়ে আলোচনা করছে। যে মাঝে মাঝে আলোচনা হওয়ার কারণে কিন্তু এই বাষ্পগুলো কিন্তু একভাবে দূরীভূত হয়, নিঃশেষিত হয়। সে কারণে কিন্তু ওই রকম আন্দোলনটা হচ্ছে না। কিন্তু অতটুকুতে এটাকে সীমাবদ্ধ রাখা যাবে না, এখানে কনক্রিট সিদ্ধান্তে আসতে হবে, কনক্রিট বিষয় সিদ্ধান্তে এসে একমত হওয়া লাগবে। কারণ যে এই কথাটা আমি বারবার বলছি, লিটন ভাই একই কথা বলছেন, কারণ হচ্ছে এখন অনেক সমস্যাটা অনেক বড়। এটা আপনারা যেভাবে ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা দেখছেন, আমার দলের সমস্যা, এলাকার সমস্যা, এখানের সমস্যা, ওই সমস্যা, জিনিসটা তা না, এটা অনেক বড় সমস্যা। এবং এটাকে রিজলভ না করে আপনারা একত্রাবদ্ধ না হয়ে ইলেকশন করলেও বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না। সেজন্য যে কোনোভাবে সমস্যার কথা বলছেন আপনি? সমস্যা তো বললাম, এক্সটার্নাল, ইন্টারনাল, মানে এগুলো বিস্তৃত করে বলতে পারছি না, কারণ আপনার সময়ও নাই। এই সরকার কি এই সময়ের মধ্যে সম্ভব? না, এই সরকারের পক্ষে যা করার সেটা করছে, তাদেরকে দায়িত্ব নিতে হবে সরকারকে। নির্বাচন কমিশন যেটা বলছেন, তারা নির্বাচন কমিশনের দায়িত্ব সীমিত। তারপরে সরকারের সাথে পলিটিক্যাল পার্টি এখন লিঙ্ক হয়ে কাজ করছে। এইখানেই বলতেছে মেইন প্রবলেমটার 80% সলভ করতে হবে, বাকিটা নির্বাচন শেষ কথা কি করতে পারবে। তো নির্বাচন আমি আশাবাদী যে এখন যেভাবে যাচ্ছে, যদি সবার মধ্যে একটু গুড সেন্স প্রিভেল করে, আমরা নির্বাচনটা নির্বিঘ্ন করতে পারবো। কিন্তু নির্বাচন করার পরেও কিন্তু ঐক্যমত্যের মধ্যে ফাটল ধরলে দেশ রক্ষা করা ডিফিকাল্ট হবে, সরকারের পক্ষে রক্ষা করা যাবে না। কারণ এখন যে সরকার আছে তার চেয়ে আমরা মনে করছি নির্বাচিত সরকার অনেক শক্তিশালী হবে। আমি মনে করি নির্বাচিত সরকার আরও ফ্রাজাইল হয়ে যেতে পারে, আরও অনেক ভঙ্গুর হয়ে যেতে পারে। কারণ এগুলো মনে রাখতে হবে, কারণ যেই নির্বাচিত সরকার আমাদের দেশে আসবে তাদের কিন্তু ভালো ইন্টারন্যাশনাল ইমেজ নেই, এটা প্রয়োজন আছে। তো আমাদের যারা নির্বাচিত সরকারের মধ্যে যারা আসবে, মনে হচ্ছে যে আসবেন, তাদের কিন্তু ভালো ইন্টারন্যাশনাল কানেকশনস, ইন্টারন্যাশনাল ইমেজ নাই। এটা কিন্তু স্বীকার করে কিনা আমি জানি না, এটার একটা শূন্যতা দেখা দিবে ওই ক্ষেত্রে।
কিন্তু ইন্টারনালি হয়তো আপনি শক্তিশালী হবেন। ঠিক আছে? তো সুতরাং এগুলো মনে রেখেই এটা, যদি একটা গ্রেটার ঐক্য থাকে তখন আরেকজন কথা বলার সময় আপনার সমীকরণ কথা বলবেন না, তাদের তো ভিতরের ঐক্যতা আছে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর তোফায়েল আহমেদ এবং নূর খালী লিটন, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা যেখানে শেষ করছে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।